একটা বিজ্ঞপ্তি আর তাকে ঘিরে তৈরি হওয়া হাজারো বিতর্ক। কলকাতা পুলিশের জারি করা এই বিজ্ঞপ্তির মধ্যে প্রতিবাদ এবং প্রতিবাদীদের কণ্ঠরোধের মরিয়া চেষ্টা দেখতে পাচ্ছেন অনেকে। সিপিএম তো এই সিপির জারি করা এই যে বিজ্ঞপ্তি বা অর্ডার তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারা মামলা করেছে। আর এখানেই অনেকেই প্রশ্ন তুলছেন, প্রতিবাদকে স্তব্ধ করার এই মরিয়া প্রয়াসের নেপথ্যে কারণটা কি? এরই পাশাপাশি আপনাদের দেখাবো যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারের অভিযোগ নিয়ে আজকে উদ্বেগ প্রকাশ করে কি বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং অবশ্যই নজরে থাকবে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে করা চিঠি বা ইমেল। কিন্তু শুরুতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে। 2 মাস ধর্মতলা চত্বরে জমায়েত করা যাবে না, কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বিতর্ক। এই যে অর্ডার জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, যেখানে সই রয়েছে সিপি মনোজ বর্মার, 2 মাস বা 60 দিনের কথা একেবারে স্পষ্ট করে বোল্ড হরফে লিখে দেওয়া হয়েছে। আর এখানেই অন্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন অনেকে। মিছিলে না পুলিশের, হাইকোর্টে দ্বারস্থ সিপিএম, জুনিয়র ডাক্তাররা, আগামীকাল শুনানি। একেবারে জোড়া মামলা করা হয়েছে, যে জোড়া মামলার কলকাতা হাইকোর্টে আগামীকাল শুনানি হতে চলেছে। থ্রেট কালচারে এবার জনস্বার্থ মামলা, একটা অভিযোগও সত্যি হলে তা মারাত্মক মন্তব্য করছেন প্রধান বিচারপতি। একাধিক অভিযোগের কথা সামনে এসেছে, যে অভিযোগের একটাও যদি সত্যি হয় তা ভয়ঙ্কর বলে মন্তব্য করছেন প্রধান বিচারপতি। 7 দফা দাবি স্মরণ করিয়ে দ্রুত পদক্ষেপ চেয়ে মুখ্য সচিবকে ফের চিঠি জুনিয়র ডাক্তারের। একেবারে শেষ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর চিঠি পাঠানো হয়েছিল, মেল পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্যের মুখ্য সচিবকে। তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেকগুলি পূরণ হয়নি, সেগুলি পূরণ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক, এই দাবি করা হয়েছে এই পাঠানো জুনিয়র ডাক্তারদের তরফে মেলে। বিরলের মধ্যে বিরলতম অপরাধ, তিলজলায় খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। একেবারে স্পষ্ট আদালত, পক্সো কোর্টের যিনি বিচারক তিনি স্পষ্ট জানাচ্ছেন যে যে ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা ঘটেছে, ওই শিশু নিজেকে বাঁচানোর চেষ্টা করেও করতে পারেননি, ফলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একেবারে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। কিন্তু শুরুতে যে বড় খবরে চোখ রাখবো, যখন আরজিকর কাণ্ডে রাস্তায় প্রতিবাদের ঢেউ, সেখানে কলকাতা পুলিশের এই যে নিষেধাজ্ঞা তা বিতর্ক তৈরি করেছে, বড় বিতর্ক তৈরি করেছে। 2 মাস স্পষ্ট করে এই অর্ডারে বলা হয়েছে 60 ডেজ, 60 দিনের জন্য ধর্মতলা চত্বর সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই 2 মাস ধর্মতলা চত্বরে 5 জন বা তার বেশি মানুষের জমায়েতে কলকাতা পুলিশ স্পষ্ট তাদের একেবারে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে। পুজোর কলকাতায় ধর্মতলা বউবাজার এলাকায় কোনো রকম জমায়েত করা যাবে না। কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার কথা। এই যে গতকাল জারি করা হয়েছে এই অর্ডার, যেখানে 25 তারিখ অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর এই 60 দিন একেবারে বিএনএসএস এর 163 ধারা এই জারি থাকবে, অর্থাৎ 2 মাস এই ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। একেবারে কলকাতা পুলিশের এই যে বিজ্ঞপ্তি, নিচে সিপি মনোজ ভার্মার সই রয়েছে, তাকেই আজকে চ্যালেঞ্জ করেছে সিপিএম কলকাতা হাইকোর্টে। আমি তো এইটা তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কোন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা জারির কথা এই অর্ডারে বলা হয়েছে, সিপিএম এর করা মামলাতে তাদেরই বা কি বক্তব্য? মূলত যে এলাকাগুলির কথা বলা হচ্ছে এবং যেটা আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে, মূলত বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং তার পাশাপাশি ট্রাফিক গার্ডের যে হেডকোয়ার্টার রয়েছে সেই এলাকার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে বা সেই এলাকাগুলির ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে, এই মর্মে এই নির্দেশিকা দেওয়া হচ্ছে। এখন সিপিআইএমের যুক্তি হচ্ছে যে তুমি জানো যে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের অভিমুখ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেটা কিন্তু এই ধর্মতলা চত্বর, অর্থাৎ যেখান থেকে যা মিটিং বা মিছিল শুরু হচ্ছে সেগুলো কিন্তু এই অঞ্চলে এসে শেষ হচ্ছে। ফলত সিপিআইএমের অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস 1.5 মাসের ওপর সময়কাল ধরে যে এই যে দীর্ঘ একটা আন্দোলন চলছে এই ধরনের অন্যায়ের প্রতিবাদে, সেই আন্দোলনকে কার্যত কলকাতা পুলিশ সেটাকে বন্ধ করতে চাইছে এবং সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্যই এই ধরনের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সিপিআইএমের আইনজীবীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তারা বলছেন যে ওই এলাকাতে এই যে 144 ধারা অর্থাৎ পূর্বতন 144 ধারা এবং বর্তমানে নতুন যে আইন রয়েছে সেই আইনের 163 নম্বর ধারা, এই আইন বলবৎ করার প্রয়োজনীয়তাটা কি?
কি? তার কারণ হলো ওই এলাকাতে একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে, শান্তিপূর্ণ মিটিং হচ্ছে বা মিছিল হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে। সেখানে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভাগুলোকে বন্ধ করার জন্য কি প্রয়োজন? এবং তার পাশাপাশি তারা বলছেন যে এই বিজ্ঞপ্তির একেবারে প্রথমেই লেখা হয়েছে, তারা সূত্র মারফত অর্থাৎ পুলিশ সূত্র মারফত খবর পেয়েছেন যে ওই এলাকাতে বড় সড়ো কোনো ধরনের একটা গন্ডগোল হতে পারে। এখানেই তারা প্রশ্ন তুলছেন যে কোন বড় ধরনের গন্ডগোল ওই এলাকাতে হতে পারে এবং পুলিশ কোন সূত্র থেকে এই খবর পেয়েছে এবং সেই সূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে এই আন্দোলনটাকে কার্যত স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য এই ধরনের একটা নির্দেশিকা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা যেমন একটা দিক, তারা তার পাশাপাশি বলছেন যে কলকাতা পুলিশের ওয়েবসাইট খুললেই দেখা যাবে এই যে মূল এলাকাগুলো রয়েছে, যেই এলাকাতে 163 ধারা বলবৎ করা হয়েছে, সেই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ কয়েকটি বড় বড় পুজো হয় এবং এই এলাকাগুলি থেকে অন্যত্র মানুষ যান এবং অন্য অঞ্চলের মানুষ এই এলাকাতে শুধুমাত্র পুজো দেখবার জন্য আসেন। তাহলে পুজো দেখবার যে নিয়ম রয়েছে, পরম্পরা রয়েছে বা ঐতিহ্য রয়েছে, সেটাও কি বন্ধ হয়ে যাবে? ফলে সব মিলিয়ে এই একাধিক প্রশ্ন তুলে সিপিআইএম এর আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলা দায়েরের অনুমতি সকালেই দেওয়া হয়েছিল। মামলা দায়েরের যে প্রক্রিয়া ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া শুরু হলে তার পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। একেবারে বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আগামীকাল শুনানি হতে চলেছে, সেই শুনানিতে কি বলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এবং কি নির্দেশ দেন সেদিকে নজর থাকবে। কিন্তু শুধু আইনজীবীর বিষয় নয়, একেবারে চিকিৎসকদের একটা বড় অংশ, এই যে অর্ডার যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, কলকাতা পুলিশের তরফে নিচে সম্পূর্ণ সই রয়েছে মনোজ কুমার বর্মা, কমিশনার অফ পুলিশ কলকাতা। একেবারে এই অর্ডারের মধ্যে অন্য উদ্দেশ্য প্রতিবাদের স্তরকে স্তব্ধ করে দেওয়ার মরিয়া প্রয়াস চিকিৎসকদের একটা বড় অংশ দেখতে পাচ্ছেন। কে কি বলছেন তা নিয়ে দেখুন। যে কোনো থ্রেট সমাজকে আরও ভীত করে, সন্ত্রস্ত করে এবং তার ফলে মানুষের ভয়েস আস্তে আস্তে ডুবতে থাকে। সুতরাং একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার এবং সেই আন্দোলনকে লালন করাও প্রত্যেকটি শাসকের একটা কাজ বা কর্তব্যের মধ্যে পড়া। কারণ এই মানুষের ভয়েস শোনার ওপরেই একটা সরকার বা একটা শাসকের উত্তরণ ডিপেন্ড করে। সুতরাং ভয়েস হ্যাজ টু বি হার্ড। সেটা ক্রিটিসিজম হতে পারে, সমালোচনা হতে পারে, ভালো কথাও হতে পারে। মানুষের আলোচনা, মানুষের ভয়েস হ্যাজ টু বি হার্ড। জেনারেলি যে কোনো থ্রেট কালচারের বিরুদ্ধে, যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ বিরুদ্ধে, আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে যে কোনো থ্রেট কালচারের বিরুদ্ধে। নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই। এভাবে এগুলো ওই যত এগুলো করবে, যত চোখ রাঙাবে, যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে, ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে। কারণ প্রতিবাদ দেখবেন জল তখনই বেশি গর্জন করে যখন তার সামনে বড় এসে দাঁড়ায়, যত বড় প্রতিকূলতা এসে দাঁড়ায়। কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারত এবং এগুলো নিতান্তই নির্বুদ্ধিতা এবং এগুলো প্রতিবাদের সামনে উড়ে যাবে। আমি শুরুতেই মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নয় মণিশঙ্কর বাবু, একাধিক সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার কার্যত মানে অভিযোগের পাহাড় তৈরি হয়েছে। আপনি শুনলেন চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন এটাও একটা থ্রেট কালচারের পার্ট। প্রশাসন কার্যত চোখ রাঙিয়ে প্রতিবাদের স্বরকে এভাবেই স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, যে কোনো সেক্টরেই বলুন না কেন, ডাক্তারদের যে কথাগুলো বলছেন আপনি, ডাক্তারদের মধ্যেও অনেক ডাক্তারের কথাবার্তা উঠে আসছে যে একজনের কথার সঙ্গে আরেকজনের কিন্তু উল্টো মত মিল হচ্ছে না। আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে বলেন, সেই পলিটিক্যাল পার্টির একজন একরকম কথা বলছে, আরেকজন অন্যরকম কথা বলছে, বিরোধীদের কথা বলছে আমি। ফলে এই যে আন্দোলনটা, এটা নিয়ে সবাই যে সর্বসম্মতভাবে যে এটা আন্দোলন, সেটা কিন্তু নয়। কোনো কোনো জায়গায় মত পার্থক্য আছে এবং সেই মত পার্থক্য এমন জায়গায় চলে গেছে, কেউ বলছে ডাক্তাররা নাটক করছে, আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনি যে নোটিফিকেশনের কথাটা নিয়ে এলেন, আমরা যেটুকু জানি আইনে যেটা 144 সাবক্লজ 2 ছিল, এখন 163 সাবক্লজ 2 হয়েছে। সেখানে বাই ডিফল্ট হচ্ছেন পুলিশ কমিশনার হচ্ছেন। আমি বলছি চিকিৎসকদের মধ্যে এই যদি একটা ভিন্ন মত তৈরি হতো তাহলে আপনার সেটা বলতে সুবিধা হতো। আপনার দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে কোথাও ভিন্ন মত নয়, সবাই কিন্তু এক সুরে এক মতে এক টোনে কথা বলছেন। অনেক সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, যখন জুনিয়র ডাক্তারে চলছিল, আপনি মনে করে দেখুন, আপনাদের টিভি চ্যানেলেও অনেক সিনিয়র ডাক্তাররা বলছিল যে এটা
অনেকটা হয়ে গেছে, আন্দোলনটা হয়েছে, এবারে সেটা উঠিয়ে দেওয়া দরকার। যখন জুনিয়র ডাক্তাররা না, স্ট্রিক্ট না, হয়েছে না, সেটা- যে সেটা- উঠাবো না, আমি বলছি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, আমরা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি বলুন বা না বলুন, প্রতিটি থেকেই আমরা ডাক্তারদের মধ্যেও কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। আমি তর্কের খাতিরে আপনার কথাটা ধরে নিচ্ছি, সার সত্য ধরে নিচ্ছি আপনার কথাটা। তার মানে যিনি বলছেন বা যিনি আপনার কথা অনুযায়ী যিনি যে ডাক্তারবাবু বলছেন যে এবার তো অনেক প্রতিবাদ হলো, এবার তুলে নেওয়া উচিত, মানে আপনার কথা অনুযায়ী তিনি বলতে চাইছেন উৎসব এবারে ফেরা উচিত, মানে তার কথাটা গুরুত্বপূর্ণ। এবার যে জুনিয়র ডাক্তারদের পাশে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবী দাঁড়াচ্ছে, তাদেরকে আপনি গুরুত্বের মধ্যে রাখতে চাইছেন। আমরাও তো হেঁটেছি জুনিয়র ডাক্তারদের পাশে, এটা নয় আমি বলছি যে আমরা বলছি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি আপনাদের টিভির মাধ্যমে। না না, আপনি এই স্টেটমেন্টের কথা বলুন, এই স্টেটমেন্টের আমি বলছি যেটা 163(2) সাবক্লোজ 2 এ করেছে, সেই করার পাওয়ারটা একটা ম্যাজিস্ট্রেট, মানে যে পুলিশ কমিশনারের কথা বলছেন, সে বাই পাওয়ারের বলে তিনি হচ্ছেন কলকাতা জুরিসডিকশন মেট্রোপলিটন সিটি হচ্ছে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার। আপনি আইনের কথা বলছেন, আমি বলছি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যটা কি রয়েছে? উদ্দেশ্যটা তো বিরোধীরা দেখবে না, আমি তো আইনের কথা দেখব, আমি তো আইনের কথা দেখব। সে করতে পারে কি পারে না, দ্যাট ইজ আ কোশ্চেন। তারপর উদ্দেশ্যটা ওনারা দেখবেন, বিরোধী দলরা দেখবেন, কিন্তু পারে কি পারে না, আমি শারদত্ত মুখোপাধ্যায়। পেরেছেন, করেছেন, বেশ করেছেন, সেটা ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা আমাদের দেখা। প্রথম যেটা মণিশঙ্কর বলল, এক হচ্ছে আমি একজন চিকিৎসক, কোনো চিকিৎসকের বিরোধিতা করছে না। আমি দায়িত্ব নিয়ে আজকে এই টেবিলে বসে, মণিশঙ্কর একজন সিনিয়র অ্যাডভোকেট, আমার খুব ভাইয়ের মতো, বিভিন্ন মতবিরোধ থাকতে পারে কিন্তু মতান্তর থাকতে পারে, ভাইকে বলে দিয়ে যাচ্ছি, কোনো ডাক্তার কলকাতা শহরে দায়িত্ব নিয়ে, আমি একজন সিনিয়র চিকিৎসক, জুনিয়র সিনিয়র, ভেরি জুনিয়র, এর সঙ্গে কোনো রকম মতান্তর নেই যে আমরা আন্দোলনে আছি, ছিলাম, ভবিষ্যতেও থাকবো, যতক্ষণ না জুনিয়রদের 7 দফা দাবি মেটাতে পারছে। এক। 2 নম্বর হচ্ছে থ্রেট কালচার। থ্রেট কালচারের ডিএনএতে ঢুকে গেছে না শাসক দলের, অসুবিধাটা এখানে, ওদের ডিএনএতে ঢুকে গেছে থ্রেট। আজকে থ্রেট দিচ্ছে শাসক দল, পুলিশ মানে হচ্ছে পুলিশ মন্ত্রী। এই যে 163 এক্সিকিউশন, সেটা হচ্ছে একটা আক্ষরিক না হলে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে একটা থ্রেট। আপনি এখানে জমা হবেন না, জমা হলে আপনাকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দেবো। মণিশঙ্কর, আমি চুপ করেছিলাম, আমাকেও বলতে দিন। যদি সেটাও একটা প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে একটা থ্রেট দেওয়া হচ্ছে। কি থ্রেট? পুলিশ মন্ত্রণালয় ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনি জমা হবেন না, জমা যদি হন, প্রতিবাদ যদি করেন, মিছিল যদি আনেন, আমি তুলে নিয়ে চলে যাব। ধর্মতলা হচ্ছে আমাদের, বললাম, মাক্কা অফ প্রতিবাদ ইন কলকাতা শহর। ওখানে আমরা প্রতিবাদ করতে যাব, আগেও গেছি, ভবিষ্যতে যাব। 163 থেকে 93 যাই ধারা দিন না কেন, যত নির্দেশিকা তত প্রতিবাদ। বিরতিতে যাব, বিরতির পর বাকিদের কাছে ফিরবো। এই যে চিকিৎসকেরা সবাই একসঙ্গে কথা বলছেন, এই যে বিচার চেয়ে তারা প্রতিবাদ করছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের আপনি খেয়াল করবেন যে সারা রাজ্য একের পর এক রাত দখল থেকে শুরু করে ভোট দখল, এইগুলো তো হচ্ছে সেটাই ব্যক্ত করে যেভাবে এই প্রতিবাদের সঙ্গে সারা রাজ্য সারা দেশ রয়েছে। সেটা কি কোথাও কারুর ক্ষেত্রে অস্বস্তির কারণ হচ্ছে? এবং সে কারণেই যে অভিযোগগুলো সামনে আসছে, এই রকম একটা অর্ডার জারি করে সেখানে কোথাও প্রতিবাদের স্বরকে স্তব্ধ করে দেওয়ার অভিযোগ কি সামনে আসছে? 42টা মাল্টি সুপার হসপিটালে প্রিন্সিপালরা ছিলেন, ডিস্ট্রিক্ট হেলথ হসপিটালে ছিল, এইচওডিরা ছিলেন, এবং ভার্চুয়ালে বিএমওএইচ, সিওমএইচ, জেলার অনেক হসপিটাল, ডিএমএসপি সকলেই ছিলেন, এমএসডিপিরাও ভার্চুয়ালে আছেন, সকলেই মোটামুটি ছিলেন। খুব বিস্তারিত আলোচনা হলো, বিশেষ করে আমরা রাত্রের সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায়, এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ, তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। 2 হচ্ছে আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি,
আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। অনেকটা কাজ শুরু হয়ে গেছে, কিছুটা কাজ হয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যাক্রান্ত লোকে, এবং বন্যার ত্রাণেও কাজ করতে হচ্ছে সবাইকে। পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যার ত্রাণে কাজ করছে। এই দুদিন আরো বৃষ্টি হয়েছে, কালকেও ডিবিসি আবার 25,000 কিউসেক ওয়াটার ছেড়েছে। এই অবস্থায় এত বৃষ্টি, তারপরে জলের ওপর জল, প্লাবনের উপরে প্লাবন, বাংলা ভাসছে। তার মধ্যেও বিএমওএইচদেরও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে। ডেঙ্গুটা এবার একটু কম আছে, একবার বেশি হয় একবার কম হয়, বাঁচোয়া। অ্যান্টিভেনাম যেটা যেন সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে, প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো, কারণ সবাই তো অ্যান্টিভেনামটা দিতে পারে না। আমাদের 13,000 সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট, কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয়, ওটাতে ডাক্তার থাকে না, ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয়, টেলিমেডিসিন, তারপরে নানা রকম অন্যান্যভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা, সচেতন করা। ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন, ভাইরাল হলে তার মেডিসিন, সর্দি কাশি হলে তার মেডিসিন, ওয়ারেস। তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। all principal now became the chairman of the রোগী কল্যাণ সমিতি। এবার তাদের ওখানে এমএসবিপিও থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন, দায়িত্বশীলতা গ্রহণ করবেন। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলসটা ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে, 1 বছর ধরে চলছে বা অনেক দিন চলবে, বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস, ফটোগ্রাফ, তাদের অ্যাড্রেস, তাদের বায়োমেট্রিক্স কার্ড, তাদের সবটাই রাখতে বলেছি। হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে। 33টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় 20-22টা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে, এইচওডিরাও বলেছেন, যোগীরাজকেও বলতে বলা হয়েছে, কারণ ও তো এইসব নানা রকম ডিজিজগুলোর মাস্টার একদম। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটালও বলেছেন, এইচওডিরাও বলেছেন, বিএমওএইচ সিএমওএইচদেরও কনফিডেন্সে নেওয়া হয়েছে, তারাও অ্যান্টিভেনাম আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং মিটিংটা ভালো হয়েছে এটুকু আপনাদের বলতে পারি, পজিটিভ মিটিং, এবং প্রত্যেকের সাথে কথা হলো, আলোচনা হলো। আর যেখানে যেটুকু প্রবলেম আছে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি বসে সেগুলোকে দেখে নেবেন। আর ডিজি পুলিশ সুরজিৎ পুরকায়স্ত অডিট, সিকিউরিটি অডিট যেটা, সেটা করে নেবেন। বাদ বাকি রাত্রির সাথীতে যে প্রজেক্টগুলো আমরা করেছি, 2টো বাদ দিয়ে, যেটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, বাদ বাকিটা টোটালটাই দায়িত্ব ভার একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন, এমএসবিপি থাকেন, এইচওডিরা থাকেন, এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার পুরো ডিপার্টমেন্টটার দেখার দায়িত্ব তার। সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। যেখানে স্টুডেন্টরা, তাদের হোস্টেল আছে, মেয়েদের হস্টেল আছে, সেগুলো সিকিউরিটিগুলো দেখার কথা বলা হয়েছে।
দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? এটা আমার সাংবাদিকদের কাছে কোয়েশ্চেন। লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, কোনটা বাইরের গেট হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে, মানুষ কোথা দিয়ে বেরোবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন। জেলা পুলিশও করেছে, রাজ্য পুলিশও করেছে, কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়। একেতে বন্যায় মানুষ মারা গেছেন, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন তো। ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন, যে স্টুডেন্টগুলো আন্দোলন করছিল, মানে এডুকেশন ডিপার্টমেন্টে? কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন। আমরা কোনো জাস্টিস খারাপ হোক আমি চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই, কিন্তু যেটা জেনুইন বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে, মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। বন্যাও দেখতে হচ্ছে, সাপে কামড়ানোও দেখতে হচ্ছে, খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে, সবটা একসাথে। এখনো 2-3 দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না, মহালয়াতেও ভরা কোটাল আসবে। এটা একটা দিক। স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে। দ্বিতীয়ত, আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, যেখানে আমি চিফ সেক্রেটারি, আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম, ও যেহেতু WBIDC চেয়ারম্যানও আছে। যেটা আপনারা জানেন, এটা আমি চিফ সেক্রেটারিকে বলবো একটু ব্রিফ করে দিতে, এই যে আমরা যে আলোচনাটা করেছি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো কনসাল জেনারেল সঙ্গে, বেসিক্যালি জেনারেলি যেহেতু উনি নতুন এসেছেন সেই জন্য একটা কার্টসি কল ছিল। এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্রেংথ আছে, কি কি এখানে আছে, কি আমরা কি করছি, রাজ্য সরকার তরফ থেকে কি কি বিভিন্ন রকম স্কিমসগুলো আছে, এটা নিয়ে অনেক আলোচনা হলো। উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কি স্ট্রেংথ আছে এবং কীভাবে আমাদের রাজ্যে এগোচ্ছে, আমাদের জিএসডিপি কীভাবে বাড়ছে, কীভাবে আমরা করছি। তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল, যেটা আপনারা জানেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমিকন্ডাক্টর ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা হলো।
আমরা কিভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে। আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন, আমাদের সব প্রস্তুতি আছে। আজকে আমাদের একটা টিম ওদের যারা তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন, ওখানেও প্রাথমিকভাবে কিভাবে ওদের কি এক্সপেকটেশনস গুলো আছে এটা জানার জন্য, যাতে আমরা দ্রুততার সঙ্গে এই কাজগুলো করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি। এ ব্যাপারে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হবে। আমি একটা বলে দিচ্ছি, আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে, ওনাদের জন্যও কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফিনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে। এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে, কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ ভেরি গুড, আইটিও তাদের খুব ভালো, তাদের টেকনিক্যালি দে আর ভেরি সাউন্ড। আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে, বিজিবিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার্স, তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে। এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। আমরা খুশি ইউএস গভর্নমেন্ট, এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে, কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি, পার্শ্ব করছি। পার্শ্ব করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে, এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে। সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে। এটা একটা গুড নিউজ, তাই এটাও আপনাকে জানাবো। আমি কেন বলবো, আমি এত তাড়াতাড়ি সবকিছু বলবো না, নো ডেডলাইন, এসবে ডেডলাইন হয় না। আমরা জানুয়ারিতে একটা রোডম্যাপ প্রোগ্রাম করতে বলেছি, সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল। সেটা ওনাদেরও তো দেখতে হবে না, ওনাদের টাইম শুট করছে কিনা, তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা। আমরা একটা প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার, চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে বাদ বাকিটা করছে। এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার। এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর, আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আপনারা তো খোঁজই রাখেন না, 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, আপনারা তো খবরই রাখেন না। 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। লেদার ইন্ডাস্ট্রিতেই তো 5 লক্ষ চাকরি হচ্ছে, আরো 2.5 লাখ হবে। এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ, তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে। আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে, জরির কাজ, সোনার কাজ, সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে 4 দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল, শপিং ফেস্টিভ্যাল। অল্প সময় পেয়েছিলাম, অনেকে অবাক হয়ে গেছে, কল্পনা করতে পারবেন না এক একজন যে অর্ডার পেয়েছে।
আমাকে কে একজন বলছিল যে 25 লাখ টাকার অর্ডার পেয়েছে, 30 লাখ টাকার অর্ডার পেয়েছে, অর্ডার দিয়ে চলে গেছে, মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে। কাজে বাংলায় মনে রাখবেন, বাংলার আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে তাঁতিরা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে, তাদের কাজের স্কিলটাই খুব ভালো, যেটা সকলের প্রশংসা করে। থ্যাংক ইউ। আমার এইটুকু বলে Didi, you said BBC has released 25,000 cubic more. Before, earlier they have released about 5 lakhs and now 5 lakhs cubic water. Now also. Did they inform us? No, they didn't give the information. We collected from our sources. Okay, Didi, one more thing. During the union budget, Union Finance Minister had said that 11,500 crores was allocated for Bihar for flood management. Bengal nil. Yes. Has the central government allocated any money after such massive floods? I said nil. Nil মানে no, মানে না 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 হয়েছে। দিদি আজকে মিটিংটা নিয়ে বলছি, আপনি অনেকগুলো ডিসিশনের কথা বললেন, মিটিংয়ে ডিটেইল আলোচনা হয়েছে, আর কিন্তু জুনিয়র ডাক্তাররা আজকে সিএস কে একটা চিঠি লিখেছে এবং সেখানে তারা বলেছে আরে তারা চিঠি দিতেই পারে, কি আছে ছোট না, জানাবেন, আবার সেটা জানিয়ে দেবেন। এটা এই মিটিং, আজকের মিটিংটা ছিল প্রিন্সিপাল, এইচওডি, সিওএমইচ, বিওএমইচ, ডিএমএসপি, তাদের মিটিং। এটা এভরিথিং ইজ বিন কভার্ড। সরাসরি আপনারা দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং একটা জায়গায় তিনি বক্তব্যের ক্ষেত্রে বলছেন নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে কথায় কথায় কোর্টে চলে যাচ্ছেন। এইবারে আমি একেবারে যারা কোর্টে গিয়েছে, এই যে সিপির স্বাক্ষরিত যে অর্ডারকে চ্যালেঞ্জ করে, আমি তাদের প্রতিনিধি হিসেবে কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি উল্টো দিক থেকে কৌস্তব আসতে চাই, যে সেটা হচ্ছে এই অর্ডারের মধ্যে ভুলটা কোথায় রয়েছে। প্রথমেই তার কেন এই অর্ডারটা 60 দিনের জন্য বিএনএসএস-এর 163 ধারায় লাগু করা হয়েছে তার ব্যাখ্যা প্রথমেই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে যে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস আর লাইকলি টু টেক প্লেস রেজাল্টিং ইন লার্জ স্কেল অফ ডিস্টারবেন্স। অর্থাৎ পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে এইরকম যদি খবর থেকে থাকে, গোয়েন্দা সূত্রেও সেটা হতে পারে যে কোথাও কোনো হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার আইন তাকে পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার ব্যবহার হয়েছে পাবলিক স্বার্থে, মানুষের স্বার্থে। শুধু আমি বলবো, ওই বললে না তুমি যে পুলিশ ক্রেডিবল সোর্স থেকে জানতে পেরেছে নাকি ওখানে নাকি ভায়োলেন্ট মুভমেন্ট হবে। আচ্ছা, পুলিশ এরকম ক্রেডিবল সোর্স থেকে কেন জানতে পারলো না? সন্দীপ ঘোষ, তারা থানার ওসি এবং বাকিরা সবাই মিলে, এসি, ডিসি, বিনীত গোয়েল সবাই মিলে চক্রান্ত করে তিলোত্তমাকে খুন করে, ধর্ষণ করে তারপর ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। সেদিন ক্রেডিবল সোর্স থেকে জানা গেল না কেন? আজকে হঠাৎ ক্রেডিবল সোর্স থেকে জানতে পারছেন কী করে? পরশুদিন আইন করেছেন, আর আজকে মীনাক্ষীরা, ছাত্র যুব মহিলারা 50,000-এর জমায়েত করে আর কংগ্রেস ওখানে অবস্থান করছেন, দেখছেন ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যত তুমি ধমকাবে, যত তুমি চমকাবে, মিছিল তত এগোবে, মিছিল তত বাড়বে। এর সাথে আমি বলবো যে মুখ্যমন্ত্রী আজকে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করলেন। আচ্ছা মাননীয়, আপনি একটু বলুন না, কপিল সিবালকে কত টাকা দিলেন? রাজ্য সরকারের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা। সুব্রত, তুমি যে এবিপি আনন্দ থেকে রোজগার করো, তুমি যে ট্যাক্স দাও, আমরা যে ট্যাক্স দিই, জনগণ যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা খরচা করে কপিল সিবালকে কত টাকা দিলেন? জবাব দিন। এর সাথে মুখ্যমন্ত্রী আজকে বললেন না যে কি 120 ফুটের প্রতিমা বানাবেন, আমি দায়িত্ব নেব না। আরে মহা মুশকিল, আপনি প্রাইম টাইমে বলছেন কেন? আপনি আপনার বন্ধু কলিগ সুজিতকে বলুন, সুজিতকে দিয়ে বলুন, ও তো বানায় এসব এবার আর হবে না। দেখবেন আজকে বললেন না কি বললেন যে যা বললেন আজকে কী সব করেছেন অমুক তমুক, পুরোটা হচ্ছে ভাইপো মাস্টার প্ল্যানের মতো। আপনি ভাইপো মাস্টার প্ল্যান মানে দেবকে আরেকবার দাঁড় করাতে হবে, আপনি ভাবছেন ঘাটাল মাস্টার প্ল্যান, আসলে ওটা ভাইপো মাস্টার প্ল্যান। আমি আরেকটা কথা বলে ছেড়ব, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইলটা দিদিমণি কোথায় লুকিয়ে রেখেছেন নাকি? আছে তৃণমূলের কাছে কালীঘাটে? কোথায় রেখেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাইল খুলবো বলেছিলেন না? যতবার বিকাশকে আক্রমণ করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, ততবার তৃণমূলের নেতারা ধরা পড়বে। আমি এখানে একবার ছোট্ট বিরতিতে যেতে দর্শকদের দেখাতে চাইবো যে রিক্রুটমেন্ট, এই বিরোধীরা বারে এখানে চাকরি নেই, নিয়োগ নেই, এই অভিযোগ করে থাকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পুলিশে যে নিয়োগ প্রায় 12,000 মতো রিক্রুটমেন্ট হবে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখানোর পর বিরতির পরে ফিরে এসে শীর্ষেন্দুদার কাছে আসবো। কি বললেন পুলিশে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী? 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর
তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। শুধু দর্শকদের এইখানে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো যে এর আগে আরজি করে বিষয় নিয়ে যখন সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছিল, স্বয়ং মহামান্য প্রধান বিচারপতি তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন যে একেবারে কন্ট্রাকচুয়াল একজন নিরাপত্তা কর্মী 7 দিনের মাত্র প্রশিক্ষণ নিয়ে তিনি কিভাবে একটা গোটা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন। আমি শীর্ষত এইখানে বলছি, যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে 12,000 পুলিশে নিয়োগ করা হলো, তারা ডিউটিটাও করবে এবং একই সঙ্গে তারা প্রশিক্ষণও নেবে, এই মহামান্য প্রধান বিচারপতির বিস্ময়ের সঙ্গে আপত্তির সঙ্গে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোথায় পার্থক্য কোথায় আছে? এটা কেউ শুনেছে, কোনোদিন শুনেছে? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। 1861 পুলিশ অ্যাক্ট, সেই জায়গা থেকে পুলিশ ডিউটিও করবে আবার ট্রেনিংও নেবে। পিটিসি, পুলিশ ট্রেনিং স্কুল, কলেজ, পিটিএস, এখানে থেকে ট্রেনিংগুলো হয়। আজকে কি এখানে কি চুরি ডাকাতির ট্রেনিং? চুরি ডাকাতিও করবে, দলও করবে, এটা কি এইভাবে চলে? আজকে যে জায়গা থেকে এটা কোন বর্ণ পরিচয় পুলিশের পড়ালেন? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পড়াচ্ছেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে 7 দিনের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে পর্যন্ত এরকম চুক্তিভিত্তিক কর্মী সেটা হসপিটালে নেওয়া উচিত নয়। সেই জায়গায় আপনি বলছেন যে ডিউটি করবে আবার ট্রেনিংও করবে। এটা কোন পুলিশ কর্মী কোনোদিন জীবনে কোনোদিন কেউ শোনেননি? পুলিশ কর্মীদের আলাদা করে ট্রেনিং হয়, তারপরে পুলিশ কর্মী হয়। পুলিশ কর্মীদের আলাদা রকম তাদের অস্ত্রশস্ত্র নেওয়ার অধিকার থাকে। তাহলে তো সিভিক পুলিশ আর ট্রেনিং পুলিশের কোনো তফাৎই রইল না। এটা কি শোনাচ্ছেন আপনি? না, কিন্তু আমি এইখানে আসতে চাইবো, একেবারে কোর্ট এই কথাও বলেছিল যে নিরাপত্তা নিয়ে যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারদের, তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আমি বলছি কোথাও কি সেই কনফিডেন্স বিল্ড আপ হলো নাকি সংশয়টা আরো বাড়লো বলে মনে হচ্ছে? আমি বলছি যে এই যে যেটা বলছে যে উচিত নয় আর ব্যান্ড করা দুটো আলাদা জিনিস। কখনো ওই যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত কথা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার কোনো কোথাও কাজ করতে পারবেন না, এটা কিন্তু কোনো কোর্টের অর্ডার দিচ্ছে না। কোথায় কোথায় করতে জায়গায় একটা করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলছে। সেই নির্দিষ্ট রাজ্য সরকার শুনে না। পুলিশ নিয়ে যে কথাটা হচ্ছে, আমরা যেটা পড়ে এসেছি দেখে এসেছি সেটা নিয়ে বলছি, এটা রিফর্মস পরবর্তীকালে হতে পারে না, এটা কোথায় আছে? পশ্চিমবঙ্গের অবস্থার যে গণতন্ত্র নেই, খালি তালিবানি আছে। এখানে বর্ণ পরিচয় উনি, স্বরলিপি উনি, পাটিগণিত উনি, বীজগণিত উনি। একটাই জিনিস, মমতা ব্যানার্জি যা বলে দেবে সেটা এক এবং অদ্বিতীয় এবং শেষ। নিজের ডাক নিজের কাঠি নিজেই বাজাও। মমতা হচ্ছে তাই, নিজের ডাক নিজের কাঠি, প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদী। আজকে পুরো মিথ্যে কথা বলেছেন, মিটিং নিয়ে যা বলেছেন পুরো মিথ্যে কথা বলেছেন। বেশ, আমাদের নিঃসন্দেহে নজর থাকবে এই যে সিপির সই করা যে বিজ্ঞপ্তি বা অর্ডার যা নিয়ে মামলা হয়েছে, কালকে কলকাতা হাইকোর্টে যা শুনানি রয়েছে, পর্যবেক্ষণ কি থাকে এবং কি নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।